তো আজকে আমি এই ভিডিওটাতে বিজেপির সমালোচনা করব। সম্ভবত আমার ভিডিওটা আপনারা যখন দেখছেন মনসুন অধিবেশন অর্থাৎ বাদল অধিবেশন শুরু হয়ে গেছে এবং এই বাদল অধিবেশনে 3টে বিল পাস হতে পারে। প্রথমটা ডিলিমিটেশন বিল, যেটাতে অবভিয়াসলি উত্তর ভারতে যেহেতু তারা পপুলেশন গ্রোথ করেছে তাদের সিটের সংখ্যা বাড়বে, সাউথ ইন্ডিয়ায় সিটের সংখ্যা কমবে, ফলত বিজেপির পাওয়ার ওভারঅল বাড়বে। ডিলিমিটেশন বিল পাস হবে কি হবে না আমরা দেখা যাক। বিজেপির তো 3টে বোধহয় রাজ্যসভায় সংসদ শর্ট আছে, তো দেখা যাক কী হয়। আর একটা উইমেন সংক্রান্ত বিল আসতে পারে, অবভিয়াসলি সেটাও একটা ইন্টারেস্টিংলি দেখার মতো। তো প্রবলেমটা হচ্ছে কেন আমি বিজেপির সমালোচনা করছি, এটার মেন কারণটা হচ্ছে এই যে এটা একটা আমি কনস্ট্রাকটিভ সমালোচনা করতে চাই। আমি আবার বলছি, আমি বিজেপি ভার্সেস কংগ্রেস এই ভিউ পয়েন্ট নিয়ে বিজেপির সমালোচনা করবো না। আই উইল রাদার ডু বিজেপি ভার্সেস সিস্টেম। যে বিজেপির হাতে সুযোগ ছিল, তাদের হাতে যখন অনেক বিধায়ক এবং অনেক এমপি সংখ্যা অনেক বেশি ছিল, যদিও সেক্ষেত্রে তাদের রাজ্যসভায় কিছু শর্টেজ ছিল, যে ভারতবর্ষকে ট্রান্সফর্ম করার, এবং সেই সুযোগটা তারা হাতছাড়া করেছে। আজকে প্রায় 12 বছর হয়ে গেল তাদের হাতে এই সুযোগটা ছিল। কারণ এইটা তো নরেন্দ্র মোদী যখন গুজরাটে মুখ্যমন্ত্রী হন, উনি তো বলেছিলেন যে তিনি সিস্টেম সাফাই করবেন, কারণ সিস্টেমের সমস্যাগুলো, ফেডারালিজমের প্রবলেমগুলো, আইএস অফিসার প্রধান বা আইএস অফিসার ডিপেন্ডেন্সি, এগুলো তো উনি নিজে চোখে দেখেছেন, রাইট? এবং সবগুলোই প্রমিস তিনি করেছিলেন যে তিনি সংস্কার করবেন, কিছুটা করার চেষ্টাও করেছিলেন, করেননি বলবো না, বাট দেন ই ফেলড ইন অলমোস্ট এভরিথিং। কিছুই হয়নি সেই শর্তে সংস্কার। তো এইটাই আমাদের আমার বলার বিষয়বস্তু, যে নরেন্দ্র মোদী বিকজ অফ ডেসপাইট হিজ উইলিংনেস অ্যান্ড অনেস্ট উইলিংনেস, এবং লোকটা যথেষ্টই ওই দিক থেকে সৎ, যে অন্তত টাকা পয়সার ব্যাপারে তো যথেষ্ট সৎ, এবং তার ইচ্ছা ছিল এগুলো করার, তারপর কেন তিনি ব্যর্থ হলেন? কারণ এটা ঠিক যে বিজেপির যে পাওয়ার বেস, বিজেপির যে সাপোর্টার বেস, সেটা কিন্তু ক্ষয়ে যাচ্ছে, এটা চোখের সামনে আমি দেখছি। অনেক সময় হয় না, মানুষ ইলিউশনে থাকে। যেমন সিপিএম যেহেতু 34 বছর ছিল, শেষের দিকে যখন 20 বছর পেরিয়ে গেছে, 25 বছর পেরিয়ে গেছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি লোকজন প্রচণ্ড অ্যান্টি সিপিএম, অ্যান্টি বামপন্থী। অথচ বামপন্থী নেতারা ভাবছে যে পশ্চিমবঙ্গের মতো কমিউনিস্ট এবং বামপন্থী লোকজন কোথাও নেই। কোথাও একটা ক্ষমতায় থাকার মানেই লোকজন বাই ডিফল্ট ধরে নেয় যে লোকজন আমাদের সাপোর্টে আছে। এখন বিজেপির মনেই হতেই পারে যে আরে বাবা, লোকজনে আমার প্রচুর সাপোর্টে আছে, এখন সবাই হিন্দু ন্যাশনালিস্ট হয়ে গেছে। আমি বলবো হয়নি। মেন ব্যাপারটা হচ্ছে কি, মানে দেয়ার বিন এক্সপেকটেশন ফ্রম বিজেপি, তাদের বিজেপির কাছ থেকে অনেক এক্সপেকটেশন ছিল যে তারা কংগ্রেসের থেকে বেটার করবে, তাই সেই এক্সপেকটেশনে কিছুটা তারা মিটিয়েছে, বিশেষ করে যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার এসছে। সব জায়গায় যে সেই এক্সপেকটেশন মিটেছে তা কিন্তু নয়, অধিকাংশ ক্ষেত্রে মেটেনি। না মেটার মেন কারণ কিন্তু প্রধানমন্ত্রী নিজেই, আমি বলবো। মেন সমস্যা যেটা হয়ে গেছে, আপনারা যদি দিল্লিতে যান, দিল্লিতে আমি যেটুকু খবর পাই বিভিন্ন আইএস অফিসার আমার বন্ধুদের কাছ থেকে, কী সমস্যা, পিএমও অফিস অনেক জায়গাতে ইনভলভ। একমাত্র বোধহয় অমিত শাহের হোম ডিপার্টমেন্টেই খুব একটা উনি কাঠি করেন না, সোজা কথা আমি বাংলায় বলছি। বাকি সব জায়গাতেই, সমস্ত মিনিস্ট্রিতেই মোটামুটি প্রাইম মিনিস্টার অফিসে কিছু না কিছু সে থাকে, সব কটা কমিটিতেই থাকেন, সবগুলোতেই করেন। এবার এত ব্যাপক কেন্দ্রিকতার কারণে যেটা হয়েছে, উনি যে প্রোগ্রামই চালাতে যান না কেন, সব জায়গায় একটা বিশ্বাস করতে হবে, সময় লাগে, রাইট? আমি পৃথিবীতে আপনি যাই করতে চান না কেন, ভালো কাজ করতে গেলে একটু সময় দিতে হয়, আর একটু গভীরে গিয়ে যেতে হয়। তো সেটা না করে, আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারি, স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে মেক ইন ইন্ডিয়া, স্মার্ট সিটি, প্রতিটা প্রজেক্টই তো ফেলিওর, বাজেভাবে ফেলিওর। তো একটা প্রজেক্ট লঞ্চ করার পর সেই প্রজেক্ট ফেলিওর হতেই পারে, এরকম কোনো গ্যারান্টি দেয়নি প্রজেক্ট সফল হতে পারে, কিন্তু সেই প্রজেক্টগুলো যখন ফেল করছে, এবং প্রধানমন্ত্রী নিজেই যখন অনেকগুলো কমিটির মাথায় বসে আছেন, তাকে তো টাইম টু টাইম, একটা প্রজেক্ট লঞ্চ হয়েছে 3 মাসে তার কী প্রগ্রেস, 7 মাসে কী প্রগ্রেস, 8 মাসে কী প্রগ্রেস, সেগুলো তো তার একটা নির্ভরযোগ্য চ্যানেল থাকবে জানার জন্য। এবার সেই জানার চ্যানেলটা যদি তাকে বকবাস খাওয়াতে থাকেন, না প্রচুর সফল হচ্ছে কারণ আপনি এখানে ফিতে কাটছেন, আপনি ওখানে ফিতে কাটছেন, তাহলে তো হবে না। ইউ নিড সাম অনেস্ট অ্যাডভাইজার যে বলবে যে বেসিক্যালি না এটা ফেল করছে সরাসরি। সেসব কিছু নেই, সেসব ফিডব্যাক সিস্টেম চলে গেছে। জেনারেলি গণতন্ত্রে কী হতো, বিরোধীরা যদি একটু ঠিকঠাকভাবে ডেটা ফেটা দিয়ে করতে পারতো, তো বিরোধী আছে তো রাহুল গান্ধী, যিনি গিয়ে স্নটলিং করছেন আন্দামান নিকোবর আইল্যান্ডে। ইভেন আমি যদি ভারতের পার্লামেন্টেও দেখি, মোদি যেসব প্রজেক্টে ফেল করছে, সেগুলো যে একটা যুক্তি তথ্য নির্ভর আলোচনা করে কেউ একটা বিরোধী পক্ষ সঠিক জায়গায় একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে, সেটাও তো হয় না। ম্যাক্সিমাম তো সব ভুলভাল চুকিটকিট চলে আর কি।
তো এটা তো একটা প্রবলেম আছে। সুতরাং প্রধানমন্ত্রী নিজের অফিসেই লোক থাকা দরকার ছিল যারা প্রধানমন্ত্রীকে একদম সঠিক ফিডব্যাকটা দেবে। ব্যর্থ হয়। তো সেই প্রধানমন্ত্রী যেসব প্রজেক্টগুলো ফেভারিট প্রজেক্টগুলো ব্যর্থ হচ্ছে সেগুলো ফিডব্যাক উনি পান না, এবং সম্ভবত উনি জানেনও না যে উনি ওগুলো পান না, যেটা মমতা ব্যানার্জিরও প্রবলেম ছিল। গোটা তৃণমূল যে একটা ব্যর্থ একটা দলে পরিণত হয়েছে, লোকজন টাকা খাচ্ছে, ইয়ে হচ্ছে না, সবাই ওনার কাছে ভালো ভালো সংবাদ দেওয়ার জন্য দৌড়াতো আর কি। আমি নিজের চোখে দেখেছি এটা। ন্যাচারালি যা হবে, যদি সবসময় পজিটিভ সংবাদ ভাবেন যে করুন, তো সেরকম নির্ভরযোগ্য লোক আমার মনে হয় না মোদির আছে বলে, যিনি মানে অ্যাকচুয়ালি মোদিকে নেগেটিভ খবরগুলো দেবেন। এবং কারণ নেগেটিভ খবর দিলে তো আপনি অপ্রিয় হয়ে যাবেন, আপনাকে দুদিন বাদে সরিয়ে দেবে, রাইট? তো নেগেটিভ খবরগুলোটা না দিতে পারলে হবে না, মানে অ্যাকচুয়াল ফিডব্যাকটা। এই ব্যাপারটা না থাকার জন্য এবার ভাবুন, মুভি এতগুলো ডিপার্টমেন্ট, এতগুলো কমিটি, মোদির টিম পিএম এত জায়গায় জড়িয়ে আছে, কোনো জায়গায় কোনো নেগেটিভ খবর অ্যাকচুয়াল ক্রিটিক্যাল কোথায় কি ব্যর্থ হচ্ছে সেই জিনিসগুলো ঠিকঠাক করে হচ্ছে না লাস্ট 12 বছর ধরে। ফলে আইটসে ম্যাক্সিমাম প্রজেক্টই ফেলিওরের দিকে গেছে। এখানে হিন্দু মুসলমান খুঁজে লাভ নেই। মেন সমস্যা হচ্ছে যে, আমি আবার বলছি, আমার এটা যারা আমেরিকায় আছেন তারা আরও ইজিলি বুঝবেন যে এক্সেল, মানে একটা সাধারণ লোক, খুব সাধারণ মেধার লোক যদি খুব ভালো সিস্টেম পায়, ভালো ইকোসিস্টেম পায়, সেখানে এক্সেল করতে পারে। খুব উচ্চ মেধার লোক যদি সিস্টেম না পায়, কমপ্লিট ফেলিওর করবে। আজকে পশ্চিমবঙ্গে আপনি যত বড়ই বিজ্ঞানী হন না কেন, যত বড়ই আন্টারপ্রেনার হোক না কেন, পশ্চিমবঙ্গে গিয়ে কিছু করতে পারবেন না, এই ইকোসিস্টেমই নেই। আবার একটা অত্যন্ত পশ্চিমবঙ্গের মাঝারি মেধার লোক আমেরিকাতে এসে বিরাট বড় লোক হয়ে যেতে পারে, বিকজ দের ইজ এ সিস্টেম দ্যাট ক্যান এক্সেলেন্ট। আমি আবার বলছি, যেটা অধিকাংশ পশ্চিমবঙ্গের লোকজন বুঝতে চায় না বা ভারতের লোকজন বুঝতে চায় না, যে একটা রাষ্ট্র ফ্লারিশ করে অন সিস্টেমস, তার কনস্টিটিউশন, তার সিস্টেম, তার পুলিশি ব্যবস্থা। মোদি একটা এক্সিলেন্ট কাজ করে দেবে, অমিত শাহ একটা এক্সিলেন্ট কাজ করে দেবে, শুভেন্দু এক্সিলেন্ট কাজ করে দেবে, এই ধারণাগুলোই ভুল। কিছুটা পার্থক্য করতেই পারে, সেটা তো হতেই পারে, কিন্তু ওভার দ্য টাইম আমরা যেটা দেখলাম যে প্রাইম মিনিস্টারের অনেক ভালো ভালো প্রজেক্ট, সেই স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে মেক ইন ইন্ডিয়া থেকে শুরু করে আর কিছু, সব কিছু ইট হ্যাজ বিন বাইটিং দ্য ডাস্ট, কারণ সেই সিস্টেমটাই তারা তৈরি করেনি। অর্থাৎ এই যে সিস্টেমটাকে ফ্লাশ করা দরকার, সিস্টেমটাকে ক্লিন করা দরকার, IAS-IPSদের এই সিস্টেম চলছে না, পুলিশি ব্যবস্থা বদলানো দরকার, এই বেসিক জিনিসগুলো কিন্তু হচ্ছে না, এবং এইগুলোর দিকে কেউ নজরও দেয়নি। ফলে ঠিক আছে, উইদিন দ্য সিস্টেম বিজেপি যেটুকু পাচ্ছে করছে, সেটা লিমিটেশন থাকবে, সেটা লিমিটেশন আমরা হাজার চোখে দেখতে পাচ্ছি। আর তারপর তো ক্ষমতা কেন্দ্রিকতা করায় আরও সমস্যা বেড়ে গেছে, নট গেটিং এনিওয়্যার। তো এইগুলো মনে রাখবেন যে বেসিক্যালি যে বিজেপির প্রথমেই লোক উচিত ছিল যে এইসব প্রোগ্রামগুলো চালু করার আগে সিস্টেমটাকে ক্লিন করা, সিস্টেমটাকে রিফর্ম করা। সিস্টেমটাকে রিফর্ম না করে এসব করতে গেছে, অনেক কিছু ব্যাকফায়ার করেছে। আপনি খুব সিম্পল ব্যাপার, আপনি মেক ইন ইন্ডিয়া নিন, মেক ইন ইন্ডিয়া ভিয়েতনামে মেক ইন ভিয়েতনাম সাকসেসফুল, মেক ইন সব ম্যানুফ্যাকচারিং আজকে ভারত ছেড়ে ভিয়েতনামে চলে যাচ্ছে। বিটুইন ভিয়েতনাম আর ইন্ডিয়া সবাই ভিয়েতনামকে চুজ করছে। কেন ভিয়েতনামকে চুজ করছে? কারণ ভিয়েতনাম তার আগেও সব রিফর্মগুলো করে ফেলেছে, ল্যান্ড রিফর্ম থেকে শুরু করে আইনি রিফর্মগুলো করে ফেলেছে। ইন্ডিয়া পারেনি বিকজ অফ ডেমোক্রেসি। আপনি বলুন যে হ্যাঁ ডেমোক্রেটিক সিস্টেম, তাহলে একটা ডেমোক্রেটিক সিস্টেমটাকে তাকে রিফর্ম করতে হবে। ইন্ডিয়া যে ডেমোক্রেসি তা কিন্তু নয়। ইনফ্যাক্ট ডেমোক্রেটিক ইন্ডেক্সেও, মানে যদি ফ্রিডম অফ প্রেস ইন্ডেক্সে ইন্ডিয়া লাস্টের দিকে, মানে পাকিস্তানের সাথে ফাইট করে একদম লাস্টের দিকে, পাকিস্তানে বেটার অ্যাকচুয়ালি, রাইট? ইন্ডিয়া ফ্রি কান্ট্রি নয়, ডেমোক্রেসি নেই ইন্ডিয়াতে। একটা আপনি জাস্ট ভোট দিতে পারেন 5 বছর বাদে, দ্যাটস ইট। এর বাকিটা ইলেক্টেড অটোক্রেসি। তো এইটুকু মাত্র ভেস্টিজিয়াল ডেমোক্রেসি রেখে তো লাভ নেই রে বাবা, এইটুকু ভেস্টিজিয়াল ডেমোক্রেসি রেখে লাভ নেই। এটুকু তুলে দিয়ে পুরো ওয়ান পার্টি রুল করলেই তো ঝামেলা চুকে যায়। এমনিতেই আমি বলছি ইন্ডিয়াতে জন্ম থেকেই সেই অর্থে ডেমোক্রেসি নেই। আই ডোন্ট সি দ্যাট, কারণ বেসিক্যালি এখানে আপনি ফ্রিলি কিছু কথা বলার মতো সাহস আপনার নেই, আপনি কোনো পার্টির এগেনস্টে ফ্রিলি কথা বলার মতো সাহস আপনার নেই। তো যেটা নেই সেটা নেই, তো সেটা মানে আমি এর আগেও এই ভিডিও করেছি যে ভারত ডেমোক্রেসির ইয়েটাও পাচ্ছে না, অটোক্রেসির সুবিধাটাও পাচ্ছে না। তার থেকে বাদ দিয়ে ভাই ওয়ান পার্টি রুল করে 20 বছর করে লোকজনকে শিক্ষিত করে একটা জায়গায় নিয়ে যায়, যেটা সাউথ কোরিয়া করেছে, যেটা সিঙ্গাপুর করেছে, করে তারপর দেখো আগে একটা সার্টেন লেভেল অফ শিক্ষা, সার্টেন লেভেল অফ এডুকেশন, সার্টেন লেভেল অফ হেলথ কেয়ার জনগণকে দিক, জনগণের একটা সার্টেন লেভেল অফ ইনকাম, একটা সিকিউরিটি দিক, দেন ইউ ক্যান টক অ্যাবাউট ইট।